আর এই যে একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটছে এবং সেখানে ফের একবার এই হিংসার ছবি বাংলাদেশে, সেখানে বিএনপি নেতার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং লক্ষ্মীপুরের বাড়িতে সেখানে বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর যার কারণেই মৃত্যু হয়েছে একজন 7 বছরের শিশু কন্যার। অত্যন্ত নির্মম এই মৃত্যুর ঘটনা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে সহকর্মী রয়েছেন বাংলাদেশে, এই আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। অঙ্কুরদা, যে বাংলাদেশে এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমশই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বিএনপি নেতা তার বাড়িতে যেভাবে আগুন ধরিয়ে দেয়া হলো, একজন 7 বছরের শিশু কন্যা, তার এই মৃত্যুর ঘটনা ঘটলো, কতটা অরাজক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে তৈরি হয়েছে? বাংলাদেশের নৈরাজ্য যে অব্যাহত রয়েছে সেই ঘটনা তার সেই তালিকায় সর্বশেষ সংযোজন। এবং 2024-এর 5ই অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকে আমরা দেখলাম কয়েক মাসের মধ্যেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকে মোহাম্মদ ইউনূস বারংবার বলে যাচ্ছেন এই সরকারের নিয়ন্ত্রণ তার কাছে, কিন্তু আমরা একের পর এক এই ধরনের ম্যাসাকার দেখে যাচ্ছি বাংলাদেশের মাটিতে। এবং যে ঘটনা গতকাল আমরা দেখেছি, বাংলাদেশের এক সংখ্যালঘুকে কিভাবে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয় গাছে তুলে, একই রকমভাবে আজকেও দেখতে পাওয়া গেল লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জের কাছে এক বিএনপি নেতা, তার বাড়িতে তারা যখন ঘুমিয়েছিলেন রাত্রে খাওয়ার পর, রাত্রির 2টোর সময় বাইরে থেকে দরজায় তালা দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুন লাগিয়ে দেওয়ার পর বেলাল হোসেন নামে ওই যে বিএনপি নেতা, তিনি তার 2 কন্যার সঙ্গে যথেষ্ট গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। প্রায় শরীরের 60% পুড়ে গিয়েছে তাদের 3 জনের। 7 বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বেলাল হোসেনের স্ত্রী এবং তার অপর সন্তান, তারা অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে লক্ষ্মীপুর থানায়। লক্ষ্মীপুর থানার পক্ষ থেকে বলা হয়েছে যে এই অগ্নিসংযোগ করা হয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখবেন। অর্থাৎ এখানেও কিন্তু প্রশ্নচিহ্ন তুলে রেখে দিচ্ছেন যে অগ্নিসংযোগ আদৌ করা হয়েছে কিনা। সেখানেই বোঝা যায় কতটা নিরপেক্ষ রয়েছে এই বিষয়ে। যদিও নিজেদের নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরার জন্য, তার কারণ ইতিমধ্যেই আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের যে অরাজকতা, যে নৈরাজ্যর পরিস্থিতি চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারপরেই মোহাম্মদ ইউনূসের সরকার তাদের যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, তারা সংখ্যালঘু যুবকের মৃত্যুর প্রেক্ষিতে ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ওই ঘটনায় 7 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশাসনে যে কোনো নিয়ন্ত্রণ নেই, নৈরাজ্য চলছে বাংলাদেশে, সেটা বোঝাই যাচ্ছে কিভাবে একের পর এক এই ধরনের ঘটনা। আগুনে ঝলসে 7 বছরের শিশুকন্যার মৃত্যু সেই তালিকায় সর্বশেষ সংযোজন। অভিক। ধন্যবাদ। আমরা এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। এবং যেভাবে বাংলাদেশে এই মুহূর্তে হিংসা ছড়িয়েছে, বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং সেখানে ওসমান হাদি তার মৃত্যুর পর তা বাংলাদেশে সেখানে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, সেখানকার পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মোহাম্মদ ইউনূস তিনি তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন এবং কবি নজরুল ইসলামের কবরের পাশে তার দেহ সেখানে সমাধিস্থ করা হয়। এবং তারপরেও যে ঘটনা বাংলাদেশে আমরা দেখলাম, যে সেখানে যেভাবে 2টি সংবাদপত্রের অফিস সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি সেখানে একজন সংখ্যালঘু দীপু দাস, তাকে যেভাবে প্রকাশ্যে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রকাশ্যে তাকে অগ্নিদগ্ধ করে তাকে মেরে ফেলা হয়েছে, এবং সেই সমস্ত ঘটনা এবং তার পাশাপাশি 7 বছরের শিশু কন্যা তার মৃত্যু, একজন বিএনপি নেতা বেলাল হোসেন তার বাড়িতে যেভাবে এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তারই 7 বছরের শিশু কন্যার, এবং গুরুতর জখম রয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন। এবং সব মিলিয়ে এই যে পরিস্থিতি, তা বাংলাদেশে ক্রমশই নৈরাজ্যের ছবি স্পষ্ট হচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে
যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের পর থেকেই এই হাদির নেতৃত্বে ছাত্র জনতার একাংশ গড়ে তুলেছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এবং গত বছর যে জুলাই অভ্যুত্থান আমরা দেখেছিলাম বাংলাদেশে, তাতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে তারা বিরোধিতা করেছিল, পাশাপাশি বারবার ভারত বিরোধিতা নিয়েও সরব হয়েছিল এই ওসমান হাদি। আমরা অবশ্যই এই বাংলাদেশের খবরের দিকেই নজর রাখবো, তবে এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা আবারও ফিরছি, সঙ্গে থাকুন।